আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ঘরের ভিতর যত সম্ভব হারিকেন জ্বলছে। কি আশ্চর্য! আমি বাড়ির ভিতর প্রবেশ করার সাথে সাথে হারিকেন নিভে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম। চিন্তা করছি কি করব। আনুশকাকে ডাকবো? কাল বৃষ্টিতে ভেজার কারণে না হয় আশ্রয় নিয়েছি। কিন্তু আজ কি বলবো? ওর দাদি যদি জিজ্ঞেস করে তাহলে? ওর কথা মতো এখানে আসাটা কি ঠিক হলো? বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। এমন সময় কাঁধে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। মনে মনে ভয় পেয়ে উঠলাম। আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? আসার সময় তো আশেপাশে কাউকে দেখিনি। যে আমার পিছনে দাঁড়িয়ে আছে সে মানুষ তো, না অন্য কিছু? না, এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। পেছনে একবার চেয়েই দেখি। পেছন ফিরে তাকিয়ে দেখি আনুশকা দাঁড়িয়ে আছে আমার পেছনে। আমি ওকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আনুশকা বলে, আপনি এত ভয় পান কেন? আমি বললাম, ভয় পাবো না বলছেন? অন্ধকারে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ যদি এসে কথা না বলে কাঁধে হাত দেয়, তখন তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ আশেপাশে যখন কেউ নেই, তাহলে বুঝবো কি করে আমার পেছনে মানুষ না অন্য কিছু? আরেকটা কথা, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? আমি তো দেখলাম আপনারা ঘরের হাঁড়িকে নিভিয়ে দিয়েছেন। আর আমি দরজাও নক করিনি। আনুশকা বলে, জানি না কেন জানি আজ মনে হচ্ছিল আপনি আসবেন। তাই রাত জেগে অপেক্ষা করছি। দাদি তো সেই কবে নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি মেয়েটার কথা শুনে একটু অবাক হলাম। এত মনের জোর দিয়ে কিভাবে বলছে আমি আসবো? আমি বললাম, তা না হয় বুঝলাম আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন আজ আমি আসবো? হয়তো বা আমি নাও আসতে পারতাম। আনুশকা আমার চোখে চোখ রেখে বলে, আপনাকে আমার ভালো লেগেছে। মনের ভেতর থেকে অজানা একটা বিশ্বাস জন্মেছে আপনার জন্য। তাই হয়তো এতটা বিশ্বাসের সাথে বলতে পেরেছি। আমি বললাম, এতটা বিশ্বাস করেন আমাকে? একটা কথা বলি, রাখবেন? আনুশকা বলে, একটা কেন, হাজারটা বলেন। আমি বললাম, আমরা কি তুমি করে কথা বলতে পারি? আপনি শব্দটা না অনেক দূরত্ব বাড়ায়। তাই বলছিলাম, তুমি করে বলতে পারি? আনুশকা বলে, কেন নয়? আজ থেকে আমরা একে অপরকে তুমি করে সম্বোধন করব। আমি বললাম, থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা রাখার জন্য। আনুশকা বলে, এখানে ধন্যবাদ জানানোর কি আছে? আমরা একে অপরের প্রতি যখন ভালো লাগা জন্মেছে, সেখানে তুমি বলা যেতেই পারে। আমি বললাম, তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো। সত্যি আমি জানতাম না এখানে আসলে তোমার মতো একজনের দেখা পাবো। যদি জানতাম তাহলে আরো আগে আসতাম। এতগুলো দিন মিস করতাম না। জানো, আমার খুব ইচ্ছে করে সারা রাত সারাদিন তোমার সাথে বসে বসে গল্প করি, সময় কাটাই। আনুশকা বলে, দুঃখিত, সেটা তো সম্ভব না। গ্রাম অঞ্চলের মানুষ খুবই নেগেটিভ বিচার করে। ভালো মন্দ কিছু যাচাই না করে কাউকে সন্দেহ করা এটা ওদের কালচার। তার উপর আমি দাদির সাথে থাকি, বাবা থাকে না আমাদের সাথে। তোমাকে এখানে দেখলে দুর্নাম রটাতে বেশি সময় লাগবে না। আমি বলি কি, রাতে দেখা করাটাই শ্রেয়। আমি বললাম, আরে তুমি এত টেনশন করো না, আমি তোমার সাথে রাতেই দেখা করতে আসবো। আনুশকা বলে, তুমি মানুষটা অনেক ভালো। সত্যি বলতে যত দেখছি ততই অবাক হচ্ছি। শহরে যারা থাকে তাদের মন মানসিকতা অন্যরকম হয়, কিন্তু তোমাকে দেখছি সেরকম না। আমি বললাম, হাতের 5টা আঙুল যেমন এক সমান না, তেমন মানুষও সবাই এক সমান না। আনুশকা বলে, এই দেখো, আমি তো ভুলেই গেছি। তুমি সেই কখন থেকে এসেছো, এখনো দাঁড় করিয়ে রেখেছি। চলো আমরা ওইদিকে গিয়ে বসি, দাদি ঘুমোচ্ছে। উনি যেন ট্রেন না পেয়ে যায় তুমি এসেছো। এই বলে আনুশকা আমার একটা হাত ধরে টেনে টেনে ঘরের পেছনের দিকে নিয়ে গেল। সেখানে অনেক বড় একটা জামরুল গাছ আছে। তার নিচে দুজন বসলাম। দুজন পাশাপাশি বসেছি। তার ফলে দুজনের শরীরে টাচ হচ্ছে। আনুশকা তখন আমার হাত ধরে আছে। মেয়েটা কি অদ্ভুত! একদিনের পরিচয় এতটা আপন করেছে। একটা অপরিচিত ছেলেকে একদিনের মধ্যেই এতটা বিশ্বাস করেছে। এত সরল সহজ মেয়েও হয়? সত্যি নিজের চোখে না দেখলে না বিশ্বাস করতে পারতাম না। আমাকে চুপ দেখে আনুশকা বলে, কি এত ভাবছো চুপ করে, আমাকে বলবে না? আমি বললাম, তেমন কিছু না, ভাবছি তোমাকে নিয়ে। আনুশকা বলে, অবশ্যই ভাবারই কথা। একটা অজানা অপরিচিত ছেলেকে এতটা বিশ্বাস করে ফেলা সত্যি ভাবার বিষয়। তার জন্য অপেক্ষা করা, বিশ্বাসের সাথে থাকা, সে আসবে। একদিনের দেখা, একদিনের পরিচয়ে দুজন দুজনকে ভালো লেগে যাওয়া, এতটা আপন করে নেওয়া, তার উপর রাতের অন্ধকারে দুজনের মোলাকাত করা, আবার একে অপরের হাত ধরে পাশাপাশি বসে থাকা, সত্যি ভাবার বিষয়। তুমি মনে মনে এসবই ভাবছো, তাই না? ভাবছো মেয়েটা খুবই সরল সোজা। সত্যি বলতে আমি ওর কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। আমার ভাবুক মন যা যা ভেবেছে, মেয়েটা এক নিঃশ্বাসে বলে দিল কিভাবে? ও কি জাদু জানে নাকি? আমাকে অবাক হতে দেখে আনুশকা বলে, আরে অমন করে কি দেখছো? কোনো জাদু জানি না, এগুলো তো শুধুমাত্র আমার আইডিয়া। তোমার আমার ক্ষেত্রে এমনটাই ভাবা উচিত। এক দেখাতে, এক পরিচয়ে, একদিনের মধ্যে এতটা ঘনিষ্ঠ কেউ হয় না। আসল কথা হচ্ছে, তোমাকে যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি আমাকেও তোমার ভালো লাগে। তা না হলে রাতের অন্ধকারে এভাবে আমার সাথে দেখা করতে আসতে না। আমি বললাম, সত্যি তুমি মানুষের মনের কথা পড়তে পারো। প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগে যায়। তারপর রাতে তুমি আর আমি একসাথে বৃষ্টিতে ভিজলাম। বিশ্বাস করো, আমার লাইফে এই প্রথম কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে, যা আমি তোমাকে বলে প্রকাশ করতে পারবো না। আর এই ভালো লাগাটাকে কি অপেক্ষা দেব আমি নিজেও জানি না।
এমন সময় আকাশে গুরুম গুরুম শব্দ হতে লাগলো। আনুশকা আকাশের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই, আজ বৃষ্টিতে ভিজবে? আমি বললাম, তুমি যদি চাও বৃষ্টিতে ভেজা কেন, তোমার জন্য আমি সব করতে পারি। আনুশকা বলে, আপাতত বৃষ্টিতে ভিজলেই চলবে, অন্য কিছু ছাড়া। সত্যিই দেখলাম একটু পর জমজমিয়ে বৃষ্টি নামলো। দুজন সেই আগের দিন রাতের মতো হাতে হাত রেখে ভিজতে লাগলাম। বৃষ্টির ফোঁটা যতটা না শিহরণ জাগছে মনে, তার চেয়ে বেশি শিহরণ জাগছে আনুশকার ছোঁয়াতে। বারবার মেয়েটা আমার গায়ের সাথে এসে টাচ করে যাচ্ছে। সেই কি ইচ্ছে করেই করছে, নাকি এমনি অজান্তে হচ্ছে, সেটা বড় কথা না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মেয়েটা আজ হলুদ কালারের 3 পিস পরেছে। এতটা সৌন্দর্য লাবণ্য ফুটে উঠেছে মুখে, সেটা বলে প্রকাশ করা যাবে না। বৃষ্টির তাড়নায় কালকের মতো আজও ওর কাপড় ভিজে শরীরের সাথে লিপটে গেছে। অদ্ভুত একটা আকর্ষণ ফুটে উঠেছে ওর পুরো শরীরে। ওর শরীরের ভাঁজে ভাঁজে যৌবন উপচে পড়ছে। আমি যত দেখছি তত ক্রাশ খাচ্ছি। আমি বললাম, আনুশকা, তুমি এত সুন্দর কেন, আর এত ভালো কেন, বলতে পারো? আনুশকা বলে, আমি সুন্দর কিনা জানি না, ভালো কিনা তাও জানি না। তোমার কথা মতো তা যদি হয়ে থাকে, তাহলে মনে করো শুধু তোমার জন্য। এই কথা বলার সাথে সাথে হোঁচট খেয়ে আনুশকা আমার বুকে এসে পড়ে। আমিও তাল সামালতে না পেরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে পড়ি। আসলে বৃষ্টি হওয়ার দরুন মাটি পিছলে ছিল, তাই পা পিছলে পড়ে যাই। আনুশকা আমার বুকের সার 2 হাতে খামচে ধরে আমার বুকে লুটিয়ে থাকে। আমি ওর কোমর 2 হাতে জড়িয়ে থাকি। আনুশকা চোখ বন্ধ করে নেয়। আমি ওর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কারণ আমার মুখে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে, তাই বারবার চোখ বন্ধ করে নিতে হচ্ছে। মনে মনে ভাবলাম, যেভাবে আছি সেভাবেই থাকি না, এত দেখার কি আছে, ভালোই তো লাগছে। আচ্ছা, আনুশকা আমাকে কি মনে করছে? সে আমাকে অন্য ছেলেদের মতো খারাপ মনে করছে না তো? এখানে আমার দোষ কোথায়? সে নিজেই আমার গায়ের উপর পড়েছে। আমি ওকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে আমি ওকে নিয়ে পড়ে গেছি। কিছুক্ষণ এভাবে অতিবাহিত হলো। আনুশকা বলে, এভাবে জড়িয়ে শুয়ে থাকবে না উঠবে? ওর কথায় আমি ওকে ছেড়ে দিলাম। তারপর দুজন উঠে দাঁড়ালাম। আমি বললাম, কিছু মনে করো না, সরি। তুমি হঠাৎ পড়ে যাচ্ছিলে, তোমাকে ধরতে গিয়ে এমনটা হলো। আসলে আমি ইচ্ছে করে করিনি। আনুশকা বলে, না না, এখানে সরি বলার কি আছে? এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট, আমি কিছু মনে করিনি। আমি বললাম, ধন্যবাদ তোমাকে। তোমার মতো যদি সবাই ভাবতো, তাহলে সমাজটা আরো অন্যরকম হতো। তোমাকে না একটা কথা বলার ছিল, কি করে যে বলি ভেবে পাচ্ছি না। আনুশকা বলে, সংকোচ করার কি আছে, কি বলতে চাও বলো। আমি ওর চোখে চোখ রেখে বললাম, আনুশকা, প্রথম দেখাতেই তোমাকে আমি আমার মনটা দিয়ে দিয়েছি। তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? আনুশকা কোনো ভনিতা না করে আমার হাত ধরে বলে, সত্যি বলতে আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, শুধু তোমাকে বলতে পারছিলাম না। আজ তোমার ভালোবাসার সায় না দিয়ে আমি থাকতে পারবো না। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। এই বলে আনুশকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি হতবাক হয়ে ওর কথা শুনছি। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আনুশকা এত সহজে আমার ভালোবাসা গ্রহণ করবে, সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি আর দেরি না করে ওকে জড়িয়ে ধরলাম। মাথার উপর দিয়ে এখনো মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠান্ডা শরীরটা কাঁপছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন আনুশকার শরীরের ছোঁয়া পেয়ে মনে হচ্ছে যেন সারা শরীরে রক্ত গরম হয়ে টকবক করছে। ঠান্ডার লেশ মাত্র শরীরে বইছে না, বইছে উষ্ণ গরম ভাব। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে পুরো শরীর জুড়ে। ইচ্ছে করছে সারা রাত কাটিয়ে দেই ওকে এভাবে বুকে নিয়ে। এসব ভাবছে আনুশকাকে বুকে নিয়ে। হঠাৎ আনুশকা আমাকে ছেড়ে দিল। লজ্জায় মাথাটা নিচু করে নিল। আমি বললাম, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আনুশকা বলে, কিছু না, ভোর হতে চলল, একটু পর ফজরের আজান দেবে। গ্রামের মানুষ জেগে ওঠার আগে তুমি চলে যাও, কাল না হয় আবার এসো। আমি বললাম, ঠিক আছে, তবে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আনুশকা বলে, আমারও যে তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু কি করব। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, মন খারাপ করো না, কাল রাতে ঠিক আবার আসবো আমি। এখন আমি যাই। আনুশকা বলে, যাও, তবে সাবধানে যেও। আমি ঠিক আছে বলে ওর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম নানার বাড়ির উদ্দেশ্যে। আজ আমি খুব খুশি। আমার ভালোবাসার সায় দিয়েছে আনুশকা। আমি ভাবতে পারিনি এত সহজে আমি ওকে পেয়ে যাব। সত্যি আমি অবাক হয়ে গেছি যখন আনুশকা বলে, আমিও তোমাকে প্রথম দেখা থেকে ভালোবেসে ফেলেছি। ওকে নিয়ে নানান কথা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে গেলাম। সাইকেল রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। একটা কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যা বাবা, কেউ বুঝতে পারিনি কিছু। সকালে ঘুম থেকে উঠলাম একটু বেলা করে। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু বের হলাম। চারিদিকের পরিবেশ দেখে একটু আশ্চর্য হলাম। এদিকে বৃষ্টি হওয়ার কোনো লেশমাত্র চিহ্ন নেই। কাল রাতে দেখলাম মুষলধারে বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে আমি ভিজেছিও, তাহলে এদিকে বৃষ্টি নাই কেন? কিছু মাথায় আসছে না। আবার মনে মনে ভাবলাম, আরে ধুর, কি থেকে কি ভাবছি। সব জায়গাতে এক সমান বৃষ্টি হয় না। 1 ঘন্টা আগে এখানে হলে তার 2 ঘন্টা পরে ওখানে, নয়তোবা 2 দিন পরে। হয়তোবা হবে এখানে বৃষ্টি হয়নি, আনুশকাদের ওখানে হয়েছে। এমনটা তো হতেই পারে। এসব ভেবে মনকে সান্ত্বনা দিলাম। বিকেলের দিকে সবাই নাস্তা করতে বসলাম। রি আমার পাশে ছিল। সে বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। মাঝে মাঝে আমার চোখাচোখি হয়ে যাচ্ছে। তাতে ও মুচকি হেসে আবার চোখ সরিয়ে নেয়। মনে মনে ভাবছি, সামথিং সামথিং রং, কিন্তু কোনো লাভ নেই। আমার অন্তর প্রাণ জুড়ে এখন শুধু আনুশকা। ওকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতে পারবো না।
নাস্তা করার পর রিয়া বায়না ধরে বলে, আলো চলো না আমরা ছাদে যাই। আমি বললাম চলো যাই। আমি আর রিয়া দুজন গেলাম ছাদে। নানার বাড়িতে এসেছি পর্যন্ত ছাদে একবারও আসেনি, আজ প্রথম আসলাম। বেশ পরিষ্কার, রেলিংয়ের পাশ ঘেঁষে অনেকগুলো ফুল গাছ লাগানো, নানান রকমের ফুল আছে সেখানে। ফুলগুলো দেখিয়ে রিয়া আমাকে বলে, দেখো এই ছোটোখাটো ফুলের বাগানটা আমার, কেমন হয়েছে বলো তো? আমি ঘুরে ঘুরে দেখে বললাম, বাহ বেশ সুন্দর হয়েছে তো। রিয়া বলে, তোমার পছন্দ হয়েছে? আমি বললাম, ফুল কার না পছন্দ বলো? রিয়া বলে, আমার কিন্তু বেশ পছন্দ ফুল, তাই আমার পছন্দের ফুল দিয়েই বাগান করেছি। আচ্ছা আলো, এখানে তোমার কোন কোন ফুল পছন্দের বলো তো? আমি ঘুরে ঘুরে সবগুলো দেখে বললাম, না পছন্দ হওয়ার কোনো ফুলই নেই, এখানে সবই ফুল আমার পছন্দের। রিয়া বলে, তাহলে বলতে হয় তোমার আমার পছন্দ একই। আমি ওকে মজা করে বললাম, ফুলের ক্ষেত্রে হয়তো পছন্দটা মিলে গেছে, অন্য ব্যাপারে হয়তো নাও মিলতে পারে। রিয়া বলে, আচ্ছা তোমার এমন মনে হচ্ছে কেন? একবার তো ট্রাই করতে পারি। আমি বললাম, তাহলে করো। রিয়া বলে, তুমি কোন কালার পছন্দ করো? আমার কিন্তু নীল কালার খুব পছন্দ। আমি মিথ্যে বলতে পারি না, তাই একটু অবাক হয়ে বললাম, নীল কালার আমার ফেভারিট কালার। রিয়া মুচকি হেসে বলে, আমার ফেভারিট খাবার বিরিয়ানি। আমি আরও অবাক হয়ে বললাম, বিরিয়ানি তো আমার ফেভারিট খাবার। রিয়া বলে, আমি অবসর সময় বই পড়তে খুব ভালোবাসি, তবে সেটা ইসলামিক উপন্যাস। আমার পছন্দের লেখক হলো কাসেম বিন আবু বক্কর। আমি বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এই মেয়েটা দেখে আমার পছন্দের সব কিছু জানে, ও কি আগে থেকে সব জেনে নিয়েছে? আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আচ্ছা এবার বুঝতে পেরেছি, আমার ব্যাপারে সব কিছু স্টাডি করে নিয়েছো তাই তো? আমার কথায় রিয়া মনে কষ্ট পায়, সে মুখ কালো করে বলে, আমি তোমার ব্যাপারে কিছু স্টাডি করিনি। কিভাবে করব বলো তো? তুমি তো এখানে আসোই না, এই বাড়ির কেউই তোমার পছন্দ অপছন্দের কি জানে না, তাহলে আমি জানবো কি করে? আমি আমার পছন্দের হবিগুলো তোমার সাথে শেয়ার করলাম, তাতে যদি তোমার পছন্দ আমার পছন্দ মিলে যায়, এখানে আমার দোষ কোথায়? এই বলে রিয়া কান্না শুরু করে দেয়। আরে মেয়েটা তো আজব, সামান্য কথায় কেউ কান্না করে? আমি এগিয়ে ওর হাত ধরে বললাম, এই পাগলি, সামান্য কথায় কেউ কান্না করে? আমি তো এমনিই বলছিলাম, এখন আর কান্না করো না প্লিজ। এই বলে ওর চোখের পানি মুছে দিলাম। আমার কথা মতো মেয়েটা কান্না বন্ধ করলো। তারপর দুজন আরও কিছুক্ষণ গল্প করলাম, তাও বাধ্য হয়ে ওর মনটা ভালো করার জন্য। আমার মনটা তো পড়ে আছে আনুষ্কার কাছে, কখন রাত হবে তার কাছে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছি। ঠিক কাটা কাটা 11টার দিকে আমি বের হলাম। চুপি চুপি সাইকেলটা নিয়ে বড় গেট খুলে বেরিয়ে গেলাম। আকাশে পূর্ণিমার চাঁদ, হাজারো তারা খেলা করছে আকাশ জুড়ে। চাঁদের আলোয় রাস্তাঘাট বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, সাইকেল চালাতে কোনো সমস্যা হচ্ছে না। একসময় আনুষ্কাদের বাড়ির কাছে পৌঁছে গেলাম। সাইকেলটা এক সাইডে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আজ আমাকে আর ওয়েট করতে হলো না। মাত্র গিয়ে উঠানের মাঝখানে দাঁড়িয়েছি, এমন সময় পেছন থেকে আনুষ্কা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ আমি ভয় পেলাম না, কারণ এই দুদিনে আনুষ্কার গায়ের গন্ধ আমার কাছে বেশ পরিচিত হয়ে গেছে। যখনই আমার কাছে আসে তখনই একটা মিষ্টি গন্ধ আমার নাকে আসে। আনুষ্কার শরীর আমার পিঠের সাথে মিশে আছে, ওর নিঃশ্বাস খুব জোরে ওঠানামা করছে। আমি ওর হাতের উপর হাত রেখে চেপে ধরি। আনুষ্কা বলে, এত দেরি করলে কেন? সেই কখন থেকে ওয়েট করছি। আমি বললাম, রাগ করো না লক্ষ্মীটি, বাড়ির সবাই ঘুমানোর পর বেরিয়ে আসতে পারি, এর আগে তো আর বেরিয়ে আসতে পারি না। আমি তো তোমার ব্যাপারে কাউকে কিছু বলিনি, তোমার কথা মতন গোপন রেখেছি। আমার কথা শুনে আনুষ্কা বলে, খুব ভালো করেছো, চলো আমরা ওদিকে গিয়ে বসি, আকাশে পূর্ণিমা চাঁদ, সেটা আমরা উপভোগ করি। আমি বললাম, তোমার সাথে উপভোগ করব বলেই তো ছুটে এসেছি, তবে আজ তোমার কোলে মাথা রেখে শুতে যাই, না করবে না কিন্তু। আনুষ্কা বলে, সব পরে দেখা যাবে, আগে চলো। তারপর দুজন ঘরের পেছনে গেলাম। একটা পরিষ্কার জায়গা দেখে দুজন বসলাম নরম ঘাসের উপর। আনুষ্কা বসতেই আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছিল। দুজনের মাঝে নানান রকমের গল্প হচ্ছে। এভাবে অনেকটা সময় কাটিয়ে বিদায় নিয়ে আবার বাড়িতে চলে এলাম। এভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আমি নিয়মিত প্রতিদিন রাতে আনুষ্কার সাথে দেখা করতে যেতাম। আজ একটু অন্য কিছু পাওয়ার আশায় মন আগ্রহ করছে। যা চাইবো তা কি দেবে আনুষ্কা, দেখি আজ বলে। রাত হতেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। একসময় পৌঁছেও গেলাম। আজ আনুষ্কা লুকোচুরি খেললো না। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম আনুষ্কা সায় দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। আজ আমি ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। আনুষ্কা কিছু না বলে সেও আমাকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। এভাবে দুজন অনেক নীরবতা কাটাই। আনুষ্কা নীরবতা ভেঙে বলে, এত দেরি করলে যে? সে কখন থেকে ওয়েট করছি। আমি বললাম, কেন দেরি হয় তুমি তো জানো। আনুষ্কা বলে, জানি, তারপরও জানতে ইচ্ছে করে, তুমি কাছে থাকলে খুব ভালো লাগে। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমারও। আচ্ছা তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আনুষ্কা বলে, কি জিনিস বলো? আমি আমতা আমতা করে বললাম, ইয়ে মানে কি করে যে বলি। আনুষ্কা বলে, সংকোচ করো না, বলো কি চাও। আমি বললাম, আমার না খুব ইচ্ছে করছে তোমাকে কিস করি। আনুষ্কা বলে, আমি মনে মনে সেটাই ভাবছিলাম তুমি এমন কিছু বলবে। ঠিক আছে, শুধু কিস, তার চেয়ে বেশি কিছু না। আমি খুশি হয়ে বললাম, একটা অনুরোধ। আনুষ্কা বলে, আবার কি? আমি মাথা চুলকিয়ে বললাম, ইয়ে মানে আমি তোমার ঠোঁটে কিস করতে চাই। আনুষ্কা বলে,
কপালে, গালে, ঠোঁটে, যেখানে মন চায় দাও, সমস্যা নেই। এটা শোনার সাথে সাথে আমি ওকে আবার জাপটে ধরি। তারপর পাগলের মতো কিস করতে থাকি। আনুশকা আমাকে জড়িয়ে ধরে, সেও আমাকে কিস করতে থাকে। আমি অবশেষে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। কতক্ষণ একে অপরের ঠোঁটের মাঝে ডুবেছিলাম তার কোনো হিসাব নেই। হঠাৎ আনুশকা বলে, আজই সব দিয়ে শেষ করবে? আগামী দিনের জন্য কিছু বাকি রাখবে না? ওর কথায় সম্বিত ফিরে পেয়ে ছেড়ে দিলাম। সত্যি অনুমতি পেয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। তার মানে পাক্কা 1.5 ঘন্টা ধরে একে অপরকে কিস করে যাচ্ছি। আমি হাসি মুখে মাথায় হাত বুলিয়ে ওকে উত্তর দিলাম, তোমার অনুমতি পেয়ে নিজের নিয়ন্ত্রণ ভুলে গেছি। তুমি যদি না বলতে জানি না আরও কতক্ষণ এভাবে থাকতাম। আনুশকা বলে, তা তো দেখতেই পাচ্ছি। তোমার নিশ্চয় কিসের প্রতি খুব ইন্টারেস্ট বেশি। যে মানুষ একটানা এতক্ষণ কিস করতে পারে তার যে প্রচুর অভিজ্ঞতা আছে সেটা বোঝা যাচ্ছে। এখন সত্যি করে বলো তো, এর আগে কয়টা মেয়েকে কিস করেছো? ওর কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। হঠাৎ আমার কাশি শুরু হয়ে গেল। কিছুক্ষণ কেসে নিজেকে স্বাভাবিক করে বললাম, বিশ্বাস করবে কিনা জানি না, আমার জীবনে কোনো নারীকে যদি স্পর্শ করে থাকি সে হলে তুমি। আমি আজ পর্যন্ত কোনো নারীর সঙ্গ লাভ করিনি। তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গ পেয়েছি। আনুশকা বলে, হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। আমি বললাম, সত্যি বলতে আমার কিসের প্রতি ইন্টারেস্ট বেশি। আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমার ভালো লাগেনি? আনুশকা বলে, ভালো না লাগলে কি এতক্ষণ পর্যন্ত থাকি? বুঝতে পারলাম আমার ছোঁয়া ওর খুব ভালো লেগেছে। আমি একটু রসিকতা করে ওকে আবার কাছে টেনে নিলাম। বুকের সাথে চেপে ধরে বললাম, ভালো লেগেছিল যখন তাহলে বাধা দিলে কেন? আরেকটু না হয় থাকতাম। আনুশকা বলে, কম ভালোবাসা ভালো, বেশি ভালোবাসায় কিন্তু হারানোর ভয় থাকে। ওর কথায় আমার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ ও কথা বলল কেন? আমি ওকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে বলছো কেন লক্ষ্মীটি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আনুশকা আমাকে জড়িয়ে ধরে বলে, যা সত্যি তাই বললাম। বেশি ভালোবাসলে হারানোর ভয় থাকে। একটা কথা চিন্তা করে দেখো, কোথায় তুমি কোথায় আমি। আমি বললাম, ওই নিয়ে তুমি চিন্তা করো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আনুশকা বলে, রাত ফুরিয়ে এলো, তুমি এখন যাও, কাল না হয় আবার এসো। আমি ওকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা কিস করে বললাম, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সারাটা দিন আমি কিভাবে কাটাই আমি নিজেও জানি না। আনুশকা বলে, আমারও কি কম খারাপ লাগে? কি করব বলো, আমাদের মতো জীবদের রাত দিন বিচার করে চলতে হয়। তাই তো সারাটা দিন আড়াল থেকে রাতের জন্য ওয়েট করি। রাত নামলে সারা জগৎটা আমাদের হয়ে যায়। আনুশকা এগুলো কি বলছে কিছুই আমার মাথায় ঢুকছে না। কিসের রাত দিন বিচার করতে হয়? কিসের জীব দিনের আলোতে আড়ালে থাকে মানে কি? আমি বললাম, কি বলছো এগুলো আবোল তাবোল? আনুশকা বুঝতে পারলো, আবেগপ্রবণ হয়ে না বলা কথাগুলো বলে দিয়েছে, যেগুলো আমার শোনা উচিত না কিংবা জানা উচিত না। সে কথা ঘুরানোর জন্য বলে, আরে তেমন কিছু না, সারাদিন তোমার দেখা পাই না তাই আড়ালে থাকি, সেটাই বলছি। আর রাতে তো তুমি আমার সাথে থাকো, তাই পুরো জগৎটাই আমার। আমি বললাম, ও এ কথা, আমি তো ভাবলাম কি না কি। আনুশকা বলে, তুমি একটু বেশি ভাবো, রাত ফুরিয়ে আসছে, তুমি যাও। আমি বললাম, ঠিক আছে, কাল আবার আসবো। এই বলে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে প্রবেশ করে সাইকেলটা রেখে প্রতি রাতের মতো নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। দেখতে দেখতে আরও বেশ কিছুটা দিন কেটে গেল। আনুশকার সাথে আমার প্রায় প্রতি রাতে দেখা হতো। ওকে আমার আরও কাছে পেতে ইচ্ছে করলো। বলেছিলাম মনের কথাটা, কিন্তু সে এক কথায় না করে দিয়েছে। আর যাই করুক, সে শারীরিক সম্পর্ক করতে পারবে না। তাই আমি ডিসাইড করেছি ওকে বিয়ে করে নিজের সাথেই করে নিয়ে যাব। এমনিতেও আমার ঢাকায় ফেরার সময় হয়ে এসেছে। ভাবছি বিয়ের কথাটা আজকে গিয়ে বলবো। এই মোতাবেক রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি সাইকেল নিয়ে বের হতে যাব।